শাওয়ার থেকে বেরিয়ে চুল তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ধ্যানে চেয়ে আছে বিছানায় শুয়ে থাকা মানুষটার দিকে। না চাইতেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল শুভার। কাল ছিল শুভার বাসর রাত। সব মেয়ের মতো শুভাও স্বপ্ন দেখেছিল বাসর রাত নিয়ে, কিন্তু কাল রাতে এতদিনের জমানো স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। ঘুম ভেঙে দু চোখ মেলতেই সামনে শোভাকে এভাবে তাকাতে দেখি মেজাজ খারাপ হয়ে যায় নীলাদ্রির। চোখ রাঙিয়ে তাকাই শোভার দিকে, তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। শোভা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ে বিছানার পাশে। নীলাদ্রি হলো শোভার স্বামী। কাল বিয়ে হয় নীলাদ্রির সাথে শোভার। বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। শোভার বাবা মা ছোটবেলায় মারা যায়, তারপর চাচা চাচির কাছেই মানুষ। চাচি শোভাকে ভালো নজরে দেখে না, যদিও চাচা শোভাকে ভালোবাসে। সবে মাত্র এসএসসি পরীক্ষা দেওয়া যুবতী মেয়েকে একটা মধ্যবয়সী বিবাহিত পুরুষের সাথে কোনো মাই বিয়ে দিতে চাইবে না। চাচি বলেই শোভার সাথে এমনটা করেছিলেন রেশমা বেগম। পরিবারের সবার অমতে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন রেশমা বেগম, কারণ হবু বর তাকে নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শোভা চুপচাপ চাচির কথায় বিয়েতে রাজি হয়ে যায়, কারণ শোভা আর বোঝা হয়ে থাকতে চায় না চাচা চাচির ঘাড়ে। সমবয়সী চাচাতো বোন শর্মী মায়ের এমন কাজে প্রতিবাদ করে, যার কারণে শর্মীকে মারও খেতে হয়। ঘরে এক প্রকার অশান্তি শুরু হয়ে যায় শোভার বিয়ে নিয়ে, যার রাগ চাচি শোভাকে বকে মেরে ঝাড়েন। তাই সবার খুশির জন্য নিরুপায় হয়ে বিয়েতে রাজি হয় শোভা। বিয়ের আসরে সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে পুলিশ এসে হবু বরকে বিয়ে পড়ানোর আসর থেকে তুলে নিয়ে যায়, কারণ এই লোক একজন নারী পাচারকারী। বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদের পরিবারকে লোক দেখিয়ে বিয়ে করে, পরে সেই বউকে বিদেশে পাচার করে দেয়। বিয়ের আসরে বরকে পুলিশ তুলে নেওয়ায় শুভার নামে কানাঘুষো শুরু হয়। এসব শুনে শুভার চাচা বেহুশ হয়ে পড়েন। তখন শুভার চাচাকে বিয়েতে দাওয়াত খেতে আসা তারই এক বন্ধু কথা দেয় শুভাকে নিজের ছেলের বউ করবেন। সেই মতেই তার ছেলে নীলাদ্রির সাথে শুভার বিয়ে দেন ইন্ডাস্ট্রিয়াল ইকবাল হাসান। বাসর রাতে বসে বরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল শুভা। হঠাৎ সজোরে গালে চড় বসল শুভার। আচমকা চড়টা পড়াই ঘুমের ঘরে খাটের সাথে মাথা বাড়ি খেয়ে পড়ে গেল। কপালে হাত দিয়ে উঠতেই নীল চুল ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো শুভাকে। মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে, শরীর ঢুলছে, কারণ তার স্বামী নীল ড্রিঙ্ক করেছে। নীল বলল, খুব শখ বড়লোকের বউ হওয়ার, তাই না? ভালোই তো, মানুষকে ফাঁসাতে পারে তোদের পরিবার। মনে রাখিস, তোকে কোনোদিন আমি বউ হিসেবে মানব না। তোর কারণে আজ আমি আমার ভালোবাসাকে হারালাম। কি ভেবেছিস তোকে আমি বউয়ের মর্যাদা দেব? কোনোদিনও তা হবে না। বলেই শুভাকে ধাক্কা দিয়ে বেডের উপর পড়ে যায়। শুভা দাঁড়িয়ে চোখের জল ফেলে, তারপর নীলের জুতা খুলে বিছানায় ঠিক করে শুইয়ে দেয়। সারা রাত করিডোরে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে শুভা। শাওয়ার থেকে বেরিয়ে এসে রুমে চোখ বুলিয়ে নেয় নীল। পুরো রুমে মেয়েটিকে খোঁজে। কাল খুব বাজে ব্যবহার করেছে নেশার ঘরে। বউ হিসেবে মীরা ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না নীল। এখন মীরাকে কি বলবে বুঝতে পারছে না নীল। মীরা যদি এই বিয়ের কথা জানে, তাহলে না জানি কি হবে, আর ভাবতে পারছে না নীল। এই মেয়েকে যে করেই হোক জীবন থেকে সরিয়ে ফেলতে হবে মীরা কোনো কিছু জানার আগে। আলমিরা থেকে কাপড় বের করতে যাবে, ঠিক তখন করিডোরে বসে থাকা মেয়েটিকে দেখে। ভেজা চুলে টিপটিপ করে পানি পড়ছে, সাথে কিছুটা বিরতি দিয়ে দু চোখ বেয়েও নোনা জল পড়ছে। দুই ভিন্ন প্রকার জল মিশে একাকার হয়ে গেছে। নীলের বুকের পাশে কেন যেন চিনচিন করে ব্যথা জাগে ওই নোনা জল দেখে। শুভার চোখের অশ্রুধারা যেন থামতেই চাচ্ছে না। চোখ মুছতে মুছতে লাল হয়ে গেছে চোখ মুখ। হঠাৎ পাশ থেকে কারো কণ্ঠস্বরে পিছনে ফিরে থমকে যায়। নীল বলল, সরি। শুভার দিকে তাকিয়ে নীলের মুখে সরি শব্দটা শুনে শুভা অবাক হয়ে যায়। নীল আবারও বলল, আম সরি। শুভা কাঁপা কাঁপা গলায় বলল, জি মানে, কি বলছেন? নীল বলল, লিসেন শুভা, আমি এত ভনিতা করতে পারবো না। সোজা কথা হলো, কাল রাতে নেশার ঘরে তোমার সাথে যে মিসবিহেভ করেছি তার জন্য রিয়েলি সরি। কথাগুলো দ্রুত বলে চলে গেল রুম থেকে নীল। শুভা অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নীলের ব্যবহারে আর নীলের মুখে সরি শুনে কেন যেন ভালো লাগলো খুব। কিন্তু নীল রাতে যা বলছিল সব কি ভুল ছিল? কি জানি, হয়তো তাই হবে। শুভার ভাবনায় ছেদ পড়ল রোদেলির আওয়াজে। রোদেলি নীলের ফুফাতো বোন। রোদেলি বলল, কি ব্যাপার, ঘুম কি ভাঙল নবাব নন্দিনী? ঘরে ঢুকে শুভাকে খুঁজতে খুঁজতে বলল। রোদেলির আওয়াজে করিডোর থেকে রুমে প্রবেশ করল শুভা। শুভাকে দেখে মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন করে তাকালো রোদেলি। তা ঘুম কি ভেঙেছে মহারানী আপনার? নাকি আরো একটু ঘুমাবেন? শুনেছি মা বাবা নেই।
তাই বুঝি জানো না যে নতুন বউকে সবার আগে উঠতে হয়? আমি তো জানতাম তোমার মতো ফকিন্নি মেয়েগুলো এসব বেশি জানে, কিন্তু তোমার হাব ভাব তো বিয়ের রাতেই পাল্টে গেছে দেখি। সাজালো স্বরে কথাগুলো বলল রোদেলি। মৃত পিতামাতাকে নিয়ে এমন কথা শুনে কেঁদে দেয় শুভা। শুভা বলল, এসব কি বলছেন আপু? রোদেলি বলল, আমার সামনে এসব মায়া কান্না করবি না বলে দিলাম। আমার সহজ সরল মামুটাকে ফাঁসিয়ে নীল ভাইকে বিয়ে করেছিস, আবার এখন নাটক করা হচ্ছে তাই না? তোদের মতো গরিব মেয়েদের আমি ভালো করে চিনি। কি ভেবেছিস তুই? শুভা অসহায় হয়ে কেঁদেই যাচ্ছে। কি আর করবে এমন নতুন অজানা অচেনা পরিবেশে? এমন করে কেউ কিছু বললে কাদা ছাড়া কি আর করার আছে শুভার? পরিচিত হলেও কোনো জবাব দিত না শুভা, কারণ খুবই নরম স্বভাবের মেয়ে শুভা। রোদেলি বলল, হয়েছে হয়েছে, এবার কান্না থামিয়ে নিচে ব্রেকফাস্ট করতে চলেন আর আমাকে উদ্ধার করেন। উফ আম্মু যে কেন এই মেয়েকে বউ হিসেবে মেনে নিল। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। শুভা চোখ মুখ ধুয়ে রেডি হয়ে শাড়ির আঁচল টেনে গমটা দিয়ে নিচে নামলো, মনে হাজারো ভয় আর সংকোচ নিয়ে। শুভাকে নিচে নামতে দেখেই নীলের ফুফিমা হাসতে হাসতে কাছে এসে বুকে টেনে নিলেন, তারপর কপালে চুমো দিলেন। ফুফিমা বলল, ভাইজান সত্যি তো তুমি চাঁদ ঘরে নিয়ে এসেছো। আয় মা, টেবিলে বসো বলেই টেবিলে বসিয়ে দিল। শুভা বসার আগেই ব্রেকফাস্টে বসা নীলের বাবার পায়ে সালাম করে নেয়। মামি, ভাবিরা শিখিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির বড়দের নাকি নতুন বউরা এভাবে সম্মান করে। নীলের বাবা বললেন, বৌমা, ইনি তোমার ফুফু শাশুড়ি। এই কথা শুনে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল শুভা। ফুফিমা বললেন, থাক মা থাক। ফুফির পা ছোঁয়ার আগেই শুভার হাত ধরে ফেলে তারপর আবার বসিয়ে দেয়। শোনো মা, আজ থেকে এই বাড়ির সকল ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। তুমি এই বাড়ির বউ, আমার নীলের বউ। তোমার স্বামীটা একটু রাগী, কিন্তু মনের দিক দিয়ে খাঁটি হীরা। তোমাদের যেভাবে হুট করে বিয়ে হলো তাতে নীল হয়তো একটু রাগ হয়েছে। ও কিছু না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফুফি কি অনেক কঠিন কথা বলে ফেললো মা? মাথায় হাত দিয়ে একটু ঝুঁকে শুভাকে জিজ্ঞেস করলো। শুভা বলল, না না, তা হবে কেন? নীলের বাবা বললেন, মারে, তোর মামা আর আমি খুব ঘনিষ্ঠ বন্ধু। তোর সব কথাই আমি জানি। তুই এটা ভেবে কষ্ট পাবি না যে আমি তোর উপর করুণা করেছি। আমার মা মরা ছেলের উচ্ছন্নে যাওয়া জীবনকে আবারও গোছালো করে দে। পারবি না আমার ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে আনতে? মাথায় হাত রেখে কথাগুলো শুভাকে বলে নীলের বাবা। শুভা বলল, জি চাচা যান, পারবো। ফুফিমা বলল, এই বোকা মেয়ে, চাচা যান না, বলো বাবা। এখন থেকে ইনি তোমার বাবা। শুভা চেয়ে রইল কিছুক্ষণ, কারণ বাবা শব্দটা কাউকে বলেছিল কিনা ঠিক মনে নেই। কথা বলার পর থেকে তো বাবাকে দেখাই হয় নাই। শুভার কাছে নীলের বাবাকে বাবা ডাকতে কেমন যেন লাগলো, তারপরও ডাকলো। শুভার মুখে বাবা ডাক শুনে খুশি হলো নীলের বাবা। কাল কানাডা থেকে আসার পর এত কিছু হয়ে গেল যে মীরাকে একটা ফোনও দিতে পারলাম না। মীরা হয়তো খুব রেগে আছে, তাই আর দেরি না করে মোবাইলটা হাতে নিয়ে মীরাকে কল দিল। গুড মর্নিং জান। মম। গুড মর্নিং, ঘুমের ঘোরে জবাব দিল মীরা। মিরু, এখনো ঘুমাচ্ছিস তুই? সকাল কয়টা বাজে খেয়াল আছে সেদিকে? মীরার এবার ঘুমের ঘোর থেকে বের হয়ে মোবাইলের দিকে তাকায়। তুই আমাকে কল করেছিস কেন? তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। একদম কল দিবি না বুঝলি? রেগে কথাটা বলে কল কেটে দেয়। নীল চমকে যায় মীরার এমন আচরণে। তাহলে কি মীরা সব জেনে গেল? কিন্তু তা কি করে হয়? এই বিয়েটার কথা তো মীরার জানার কথা না। নীলের হাত পা কাঁপছে এক প্রকার। তাহলে কি মীরাকেও হারিয়ে ফেলল সে? দ্বিধা সংকোচ নিয়ে আবার মীরার নাম্বারে কল দিল নীল। কল যাচ্ছে কিন্তু ওপাশ থেকে মীরা কল রিসিভ করছে না। নীলের বুকটা চিরে হয়তো কলিজা বের হয়ে যাবে এমন লাগছে। অনেকবার কল দিল কিন্তু মীরা কল রিসিভ করলো না। নীল কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। নীল মোবাইলটা হাতে নিতেই দেখে মীরা কল করেছে। নীল এক মুহূর্ত দেরি না করে মীরার কল রিসিভ করে। মিরু, প্লিজ কলটা কাটবি না, আমি তোকে সব বুঝিয়ে বলবো। আমার জীবনে তুই ছাড়া আর কারো জায়গা নেই। কাপা গলায় এক শ্বাসে কথাগুলো বলল নীল। কিন্তু মীরা ফিক করে হাসি দেওয়ায় নীল থতমত খেয়ে যায়। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? নীল বলল, এই মিরু, তুই হাসছিস কেন? না, এই মেয়ের হাসির মাত্রা আরো বেড়ে যায়। মনে হচ্ছে হেসে লুটোপুটি খাচ্ছে। এবার কিছুটা রাগ হয় নীল। নীলের শব্দ না পেয়ে মীরা হাসি থামিয়ে দেয়। মীরা, এখন কেমন লাগছে তোর? কাল সারাটা দিন তোর কোনো খোঁজ পাইনি। কেমন ছটফট করে দিন রাত কেটেছে আমার তুই ভেবেছিস? কান্না জড়িত কণ্ঠে। তাই আমিও তোকে বুঝালাম এমন করলে কেমন লাগে দেখ।
নীল বুঝতে পারে সত্যি ও মীরাকে কষ্ট দিয়েছে। নীল বলল, সরি মিরু, আর এমন হবে না, এবারের মতো ক্ষমা করে দে। মীরা হুম্মম বলল গম্ভীর গলায়, আমার বাচ্চার মাটা কি অনেক রেগে আছে? বাচ্চার বাবাকে একটু আগে তো মেরাই ফেলছিল। আমি মরে গেলে তোর বাচ্চার বাবা হতো কেরি। মীরা বলল, ইউ বাচ্চার বাবা হবে উনি? মুখ ভেঙচিয়ে, এতদিনেও তো আঙ্কেলকে বলতেই পারিসনি আমাদের সম্পর্কের কথা। ভিতর দিন একটা দেখিস কোনো দিন তোর সামনে দিয়ে বরের গাড়িতে করে শ্বশুরবাড়ি চলে যাব, তুই তখন শুধু চেয়ে চেয়ে দেখবি। নীল ধমক দিয়ে বলল, মিরু, তোর সাথে কোনো কথাই নেই, সব সময় দূরে যাওয়ার কথা বলিস। মীরা বলল, তো কি বলবো বল, এতদিন বাবা মাকে পড়ালেখা শেষ করে বিয়ে করব বলে কথা দিয়েছি, যেন তুই আঙ্কেলকে আমাদের ব্যাপারে রাজি করাতে পারিস। কিন্তু আর 1 মাস পর মাস্টার্স শেষ হবে, তখন বাসায় কি বলবো বল? আমার খুব ভয় হয় রে নীল, তোকে যদি হারিয়ে ফেলি। তুই ভাবিস না খুব শীঘ্রই আমাদের সব চিন্তার অবসান হবে? আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, 10টার দিকে ক্যাম্পাসে দেখা করিস। মীরা বলল, ওকে। নীল ভাবে সত্যি কি পারবে বাবাকে বলতে মীরার কথা? আগেই বলতে পারে নাই, কারণ মীরার বাবা আর নীলের বাবা বিজনেস প্রতিদ্বন্দ্বী। আগে খুব ঘনিষ্ঠ বন্ধু ও বিজনেস পার্টনার ছিল, কোনো কারণ বশত দুইজন এখন দুইজনার চোখের শত্রু। মীরা আর নীল ছোটবেলাকার বন্ধু, বন্ধুত্ব থেকে সম্পর্কটা এখন প্রেমের। কিন্তু দুই পরিবারের শত্রুতার সম্পর্ক নীল আর মীরার ভালোবাসার বাধা হয়ে দাঁড়িয়েছে। নীল আর মীরার এই সম্পর্কের কথা ওদের বন্ধু আর কাজিনরা ছাড়া কেউ জানে না। নীল সিঁড়ি দিয়ে নামতে থাকে আর ভাবে, কি করে শুভাকে নিজের জীবন থেকে সরিয়ে সে মীরার কথা বাবাকে জানাবে। আর দেরি করা যাবে না, মীরা ছাড়া নীল এক মুহূর্ত নিজেকে ভাবতে পারবে না। ফুফুমা বলল, ওই যে নীল, কি রে সকাল সকাল কই গিয়েছিলি? সবাই তোর জন্য নাস্তা না করে বসে আছে। ফুফিমার কথায় সিঁড়ি দিয়ে নামা নীলের দিকে আর চোখে তাকায় শুভা। অন্য মনস্ক হয়ে নীল বলল, হুমুম। চেয়ারে বসতে বসতে নীল বলল, না মানে একটু ছাদে গিয়েছিলাম। ফুফিমা বলল, কি রে তুই ওখানে বসছিস কেন? নীল বলল, কেন সমস্যা কি, রোজ এখানেই তো বসি। আগের দিন বাঘে খাইছে দেবরজি, তুমি আর আগের সেই নীল নেই। আর এখন তোমার বিয়ে হয়েছে, তোমার কিছুই এখন আর একা নেই, সব কিছু ভাগ নেওয়ার লোক চলে এসেছে। তাই এখন তুমি তার পাশে গিয়ে বসে একসাথে নাস্তা করবা, বুঝতে পারলা? জুস গ্লাসে ঢালতে ঢালতে একবার শুভার দিকে তাকিয়ে বলল, হোয়াট ননসেন্স, কি বলছো এসব? আমি যা ছিলাম তাই থাকবো, এসব নিয়ম নীতি আমি মানতে পারবো না। নীল, কি বলছো? যা বলা হয়েছে বোঝার চেষ্টা করো, সব সময় নিজের জিদ দেখানো কি খুবই প্রয়োজন? নীল বাবার কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও শুভার পাশে গিয়ে বসল। শুভার খুব অস্বস্তি লাগছে, তারপর নীল পাশে বসায় বুকটা ধুকপুক করছে। ফুফি তো খুব আদর করে খাবার প্লেটে উঠিয়ে দিচ্ছে। নীলের বাবা ব্রেকফাস্ট শেষ করে উঠে যাওয়ার আগে নীলকে নিজের রুমে পার্সোনাল কথা আছে বলে যেতে বললেন। নীল কোনো রকমে ব্রেকফাস্ট করে উঠে গেল। এই মেয়ের পাশে তার একদণ্ড বসতে ইচ্ছে হচ্ছে না। শুভা নীলের উঠে চলে যাওয়ার পথে চেয়ে রইল। ভাবি আর ফুফিমা পাশ থেকে দাঁড়িয়ে সব দেখছিল। ভাবি বরেরা এমনই হয় বুঝলে, সব সময় বেশি ভাব নেয়, যখন এদের সেই কাজের সময় হবে দেখবা কি করে তোমার পাশে ঘুরঘুর করে। আচ্ছা চলো তোমাকে বাড়িটা দেখাই, বলেই ভাবি শুভার হাত ধরে নিয়ে গেল। শুভা বলল, আপনাদের বাগানটা তো খুব সুন্দর, কি সুন্দর ফুল ফুটেছে, ওয়াও কত সুন্দর কবুতর, বলেই বসে থাকা কবুতরের কাছে ছুটে গেল। ভাবি বলল, বাগানটা কি তোমার ভালো লেগেছে শুভা? হ্যাঁ ভাবি, খুব ভালো লেগেছে, আমি কি ওই দোলনায় বসতে পারি? ভাবি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই শুভা দৌড়ে গিয়ে দোলনায় বসলো। তুমি জানো শুভা, এই বাগান, কবুতর আর দোলনাকার? শুভা দোলনায় দোল খেতে খেতে বলল, কার? ভাবি। ভাবি বলল, এটা নীলাদ্রি। শুভা বলল, সেটা আবার কে? হঠাৎ ভাবি দেখল নীল এই দিকটায় আসছে। ভাবির মনে দুষ্ট বুদ্ধি আসলো। ভাবি বলল, ওমা, তুমি নীলাদ্রিকে চেনো না? ভাবির এমন কথায় দোল খাওয়া থামিয়ে দিল শুভা। শুভা অসহায়ভাবে তাকিয়ে বলল, না তো ভাবি। ভাবি বলল, সমস্যা নেই শুভা, এখন পরিচয় করিয়ে দেব বলেই সামনে থেকে সরে গেল। শুভা তো নীলকে এদিকে আসতে দেখে শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। নীলকে সামনে আসতে দেখে শুভা জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। শুভাকে নীলের গায়ের পারফিউমের গন্ধ আরো বেশি নার্ভাস করে দেয়। নীল একবার শুভার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অদ্ভুত মায়া কাজ করে এই মেয়ের প্রতি। নীল কোনোভাবেই জোড়াতে চায় না এই মেয়ের মায়, কারণ ও মীরাকে কষ্ট দিতে কোনোদিন পারবে না। ভাবি, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, আমার সাথে চলো।
তা কি কথা? জানি জানি, কি জরুরি কথা। চলো চলো। শুভা তুমি একটু বসো, আমি আসছি। নীল আগে আগে হাঁটতে লাগলো। ভাবি যাওয়ার আগে শুভাকে কানে কানে বলতে লাগলো, জরুরি কথা না ছাই, তোমাকে দেখার বাহানা বুঝছো। ভালোই তো জাদু করে ফেলছো আমার দেবরটাকে। ভাবি দুষ্টু একটা হাসি দিয়ে বলে চলে গেল। নীল কিছু দূর গিয়ে, ভাবি আমি খুব বড় রকমের সমস্যায় পড়েছি, তোমার সাহায্য লাগবে। হুমম হুমম আমি জানি তো কি সাহায্য লাগবে। বউয়ের সাথে একা সময় কাটাতে চাও তো? ওকে, নো প্রবলেম, ব্যবস্থা হয়ে যাবে। তার জন্য অবশ্য ঘুষ লাগবে। হাসতে হাসতে কথাটা বলল ভাবি। ভাবি প্লিজ, এমন কিছু না। আই অ্যাম সিরিয়াস ভাবি। ওকে ওকে দেবরজি, নাও আই অ্যাম অলসো সিরিয়াস। এবার বলো, মুখ টিপে হেসে বলল। নীল বুঝতে পারছে ভাবি দুষ্টুমির মুডে আছে। এই সময় ভাবির এই দুষ্টুমি নীলের কাছে বিরক্তিকর লাগছে। তাই কথা না বলে চলে যেতে নিতেই ভাবি হাত ধরে বলে, আচ্ছা সরি। বলো কি বলবে? কিভাবে শুরু করব ভাবি? কিন্তু যে করেই হোক কথাটা আমাকে বলতেই হবে। আমার জীবন মরণ জড়িয়ে রয়েছে এই কথায়। ভাবির মনে কেন যেন অজানা আতঙ্ক ঢুকে গেল নীলের এমন কথা শুনে। নীল কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো। ভয় হচ্ছে কিন্তু আমার। নীল কিছুক্ষণ কপাল চুলকিয়ে বলতে লাগলো, ভাবি, আমি অন্য কাউকে ভালোবাসি। নীল এক নিঃশ্বাসে কথাটা চোখ বন্ধ করে বলল। ভাবি বলল, কি বলছো এসব? তুমি জানো নীল তুমি কি বলছো? এসবের মানে কি? ভাবি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি ভালো করেই জানো বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। আমার কোনো উপায় ছিল না তখন। কিন্তু তাই বলে যাকে ভালোবাসি না তাকে নিয়ে ঘর করতে পারা ইটস ইম্পসিবল ফর এম। খুব সহজে কথাটা বলে ফেললে নীল। তোমার কাছে আমি এমন আচরণ আশা করিনি। কি করে পারো একটা মেয়ের জীবন নিয়ে খেলতে? এই এতিম মেয়েটার কি হবে একবার ভেবেছো তুমি? যেমন পরিস্থিতিতেই বিয়েটা হোক, শুভা শরীয়ত মোতাবেক তোমার বউ, তোমার দায়িত্ব শুভা। স্বামী হিসেবে তুমি ওকে কোনোভাবেই ইগনোর করতে পারবে না। নীল ভাবির এমন কথায় ভেতরে ভেতরে আরো চিন্তিত হলো। ভেবেছিল ভাবি হয়তো ওর সমস্যাটা বুঝবে, কিন্তু না। ভাবি তো কালকে আসা মেয়েটার জন্যই ভাবছে। নীলের মাথায় কাজ করছে না কিছু। স্বামী হিসেবে ওর দায়িত্ব আমি ডিভোর্স দিয়ে তো শেষ করতে পারবো। ভাবি বলল, নীল চুপ করো প্লিজ। ভাবি তোমরা কেউ আমার সমস্যা বুঝতে চেষ্টা করছো না। আমি মীরাকে ভালোবাসি। ওকে ছাড়া অন্য কারো সাথে সংসার করা আমার জন্য অসম্ভব। ভাবি বলল, মীরা সে আবার কে? কোন মীরা? মাহবুব আঙ্কেলের মেয়ে। নীল বলল, হুমম ভাবি। নীল তুমি কি বলছো এসব? তোমার একটা ভুল ডিসিশন দুটো পরিবারের মধ্যে দেবে থাকা লাভাকে যে জাগিয়ে তুলবে। প্লিজ নীল, যা হয়েছে মেনে নাও। প্রথমে সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে, দেখে নিও। ভাবি তোমাকে সমস্যার কথা বলেছি মীরাকে ছাড়বো বলে না, ওই মেয়েকে ছাড়বো বলে। তোমার জ্ঞান তুমি রাখো, আমার যা করার আমি তাই করব। কথাগুলো বলেই ভাবির সামনে থেকে নীল চলে যায়। থ মেরে দাঁড়িয়ে থাকে। কি বলল নীল এই মাত্র? যেন বিশ্বাসই করতে পারে না। পায়ের নিচের মাটি মনে হয় কাঁপছে। মাথাটা হ্যাং হয়ে আছে। কি শুনল? কি হবে এখন? বড় রকম ঝড়ের আভাস পায় ভাবি। বড় বউ হিসেবে মৌয়ের দায়িত্ব যে অনেক। এই বাড়ির মানসম্মান সব যে এখন ওকেই বাঁচাতে হবে। কি করবে ভাবতে ভাবতে শুভার কাছে যায়। শুভা ভাবিকে কাছে আসতে দেখে ভাবির কাছে যায়। শুভাকে সামনে আসতে দেখে জোর করে একটা হাসি দেয়। ভাবি বলল, চলো শুভা, ভেতরে চলো। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় খুব ঝড় হবে। শুভা ভাবির কথা মতো ভাবির সাথে বাড়ির ভেতরে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হোঁচট খায় ভাবি। শুভা বলল, ভাবি সাবধানে। কি হয়েছে আপনার? না ধরলে তো এখনই পড়ে যেতেন। হাত এভাবে কাঁপছে কেন? শুভার কথা শুনে ভাবি হকচকিয়ে গেল। না না, কিছু হয়নি। হঠাৎ মাথাটা ধরেছে। তুমি ফুফির রুমে গিয়ে বসো, আমি আসছি। কাজের মেয়েকে দিয়ে ফুফির রুমে পাঠিয়ে দিল শুভাকে। শুভা যাওয়ার সময় বারবার পেছনে ফিরে ভাবিকে দেখছিল। শুভার ভেতরটাও কেমন যেন করছে। উনি কি এমন কথা বলল যার কারণে ভাবিকে এমন দেখাচ্ছে? ভাবির খুব মায়া হয় শুভাকে দেখে। নীল রুমে এসে ফুলের বাসরটা ভেঙে ফেলে। নীলের এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে পুরো পৃথিবী তছনছ করে দিতে। বিছানার উপর দুই হাত কপালে ঠেকিয়ে বসে পড়ে। দু চোখ দিয়ে না চাইতেও জল গড়িয়ে পড়ছে। ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ভাবি যদি এমন রিয়াক্ট করে, তবে নীলের কষ্ট যে আর কেউ বুঝবে না। মীরাকেও বলতে পারছে না যদি মীরা ভুল বোঝে। উফ, আর ভাবতে পারছি না। কাজের মেয়ে মিনু বলল, ভাবি আর ফুফুমা তো এখন নামাজে বসেছে। আপনি বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন।
কাল থেকে তো মনে হয় তেমন বিশ্রাম নিতে পারেন নাই। আমি ঘরে একা একা কি করব, তার চেয়ে তোমার সাথে থাকি। শুভা বলল। মিনু বলল, ভাবি, আমার সাথে থেকে কি করবেন? শুধুই কষ্ট হবে। তাছাড়া ফুফু যদি দেখে আপনাকে কোনো কাজ করতে তাহলে আমাকে বকবে। আপনি তো বাড়ির নতুন বউ। শুভা কি বলবে বুঝতে পারে না। যদি রুমে ঢুকে উনাকে দেখতে পায়। শুভা নীলকে কেন যেন ভয় পায়। নীলকে আশেপাশে দেখলে শুভার বুক কাঁপে। মিনু গল্প করলো, ভাবি, এই বাড়ির মানুষগুলো খুব ভালো, শুধু ছোট আপাটা একটু বদরাগী, সবার সাথে কেমন যেন ব্যবহার করে। তবে আপনি যে জামাই পাইছেন, সাধনা করলে এমন জামাই কপালে পাওয়া যায়, সেদিকে দিয়ে আপনার শুকরিয়া করা উচিত। শুভা বলল, আমার মতো মেয়ের আবার ভাগ্য, যার স্বামী বাসর রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসে। মনে মনে শুভা বলে। মিনু শুভাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে নিচে চলে যায়। শুভা ভেতরে ঢুকতেই দেখে নীল ঝুঁকে কাপলে হাত দিয়ে বসে আছে, পাশে ফুলদানিটা ভেঙে চুরচুর হয়ে আছে। শুভার খুব ভয় লাগে, এক পা এগিয়ে আবার পিছিয়ে নেয়। শুভা, তোকে এত ভয় পেলে হবে না, দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলে। নীল দরজা খোলার শব্দে মাথা উঁচু করে দেখে সামনে শুভা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শুভা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলতেই নীলের চোখে চোখ পড়ে যায়। রক্ত বর্ণ হয়ে আছে চোখ দুটো। কলিজা শুকিয়ে যায় শুভার। দরজা দিয়ে বেরোনোর জন্য যেই না দরজায় হাত দিয়েছে, তখনই নীল বলে ওঠে, কোথায় যাচ্ছ? শুভা থমকে দাঁড়ায় নীলের এমন গম্ভীর কথায়। হাত পা মনে হয় ঠান্ডা হয়ে আসছে। নীল বলল, আমি কিছু বলছি তোমায়। শুভা বলল, জি মানে? নীল এক ঝটকায় এসে দরজার সাথে শুভার বাহু চেপে ধরে খুব জোরে। নীলের এমন আকস্মিক চেপে ধরায় শুভা কেঁপে ওঠে। নীলের চেপে ধরা বাহুতে খুব ব্যথা পায় আর শুভা ব্যথায় কেঁদে দেয়। নীল বলল, সব সময় মানে মানে কি? হ্যাঁ। শুভার দিকে তাকিয়ে বলতে গিয়ে দেখে শুভা ভয় কুকড়ে উঠছে, সাথে ফুপিয়ে কাঁদছে। শুভার চোখের জল দেখে ছেড়ে দেয় ওকে। দেখো মেয়ে, আমার সামনে এসব কান্নাকাটি করবা না। এই মেয়েকে কি সত্যিটা বলে দেব? না থাক, এখন সব সত্যি না বলাই ভালো হবে। তার চেয়ে এই বাড়িতে ওর সিচুয়েশন এমন করে দেব যে ও নিজেই এখান থেকে চলে যেতে বাধ্য হবে। মীরাকে নিজের করতে আমি সব করব, মনে মনে ভাবল নীল। যাও গিয়ে ফ্লোর থেকে ভাঙা ফুলদানির টুকরো উঠিয়ে ফেলে আসো, বলেই বিছানায় গিয়ে শুয়ে মোবাইল চালাতে লাগলো নীল। শুভা চোখের জল মুছতে মুছতে ভাঙা ফুলদানির টুকরোগুলো গোছাতে গিয়ে হাত কেটে যায় শুভার। নীল দেখেও না দেখার ভান করে। হাতে কেটে যাওয়ার ব্যথা থেকে বেশি ব্যথা লেগেছে মনে। নীলের এমন ব্যবহারের কারণ শুভা ভাঙা টুকরোগুলো একত্রিত করে ফেলে দেয়। তারপর এসে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন এখানে? শুভা বলল, এখন কি করতে হবে আমি তো জানি না। নীল বলল, তাই নাকি? তো তুমি কি চাচ্ছ? আমি তোমায় বলে দেব এখন কি করতে হবে। শুভা এবার আর কোনো জবাব দেয় না। নীল বলল, এদিকে আসো। শুভা নীলের কাছে আসতেই নীল পেছনে থেকে শুভার চুল ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। শুভার মুখের উপর নীলের প্রতিটি নিঃশ্বাস পড়ছে। শুভা চোখ বন্ধ করে আছে। নীল বলল, তোর যা খুশি কর, কিন্তু আমার চোখের সামনে থেকে এখন যা। একদম সহ্য হয় না তোকে আমার। বলেই ফ্লোরে ধাক্কা মারে শুভাকে। নীল বাইরে চলে যায়। শুভা হাতে খুব ব্যথা পায় আবারও। কেটে যাওয়া জায়গা থেকে এখনো রক্ত পড়া বন্ধ হয় নাই। শুভা ব্যথার চেয়ে ভয় আর কষ্ট বেশি পেয়েছে। শুভা ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে চিৎকার করে কাঁদে। আর পারছি না আমি আল্লাহ। ছোট থেকে মামির অত্যাচার সহ্য করে বড় হয়েছি। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর সোহাগ পাবো, কিন্তু কপাল পোড়া মেয়েদের কপালে মেয়ে কোনোদিন সুখ হয় না। আমাকে ধৈর্য দাও প্রভু। নীল বাবার রুমে ঢুকতেই দেখে বাবা আর ফুফু বসে কথা বলছে। বাবা, আসবো? আয়, হ্যাঁ আয় নীল। নীল, আমি জানি বিয়েটা তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাই আমি চাইবো তুই বিয়েটা মন থেকে মেনে নে। আমি কিছুদিনের মধ্যেই তোদের জন্য বড় করে বিয়ের রিসেপশন করে তোদের বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাতে চাই। নীল বলল, বাবা, আমার কিছু কথা ছিল। হুমম বলো। বাবা, এই বিয়ে মানা আমার পক্ষে কঠিন। বাবা বলল, কি বলতে চাচ্ছিস তুই? আমার কথা কি তুই অমান্য করবি? নীল বলল, বাবা, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি শুধু বলছি ওর বয়স তো 18 বছরের কম হবে। তুমি যদি এখনই বিয়ের বিষয়টা সোসাইটিকে জানাও তাহলে বিষয়টা ভালো চোখে দেখবে না কেউ। তাই বলতে চাচ্ছিলাম ওর 18 পূর্ণ হলে না হয় সোসাইটিকে জানিও। তাছাড়া এখন তো ও খুব ছোট, এখন ওকে এত প্রেশার দেওয়া ঠিক হবে না। আমি ওর জীবন নষ্ট করতে চাই না বাবা। ও কলেজে ভর্তি হোক, উচ্চ মাধ্যমিক পাস করুক, তারপর ওকে আমি বউ হিসেবে মেনে নেব। বাবা বলল, আসলেই তো ঠিক বলেছিস।
আমি খুব খুশি হয়েছি বাবা তোর কথায়। আমার মনে ভয় ছিল ওই এতিম মেয়েটাকে তুই মেনে নিবি নাকি, কিন্তু না, তোর কথা শুনে আমার বিশ্বাস জেগেছে। শুভার জন্য তোর চেয়ে উত্তম স্বামী আর হবে না। ফুফিমা বলল, নীল সত্যি তোর মতো ছেলে হয় না। আচ্ছা যা বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নে। জি ফুফিমা। নীল রুম থেকে বের হতেই দেখে বাইরে ভাবি চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? নীল পাশ কেটে যেতেই ভাবির কথা শুনে থেমে যায়। নীল বলল, আমাকে কিছু বলছো? ভাবি বলল, এমন তো ছিলে না তুমি। নাকি আমার এতদিনের ধারণা ভুল ছিল? এত নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? নীল বলল, কি বলছো? কি করেছি আমি? ভাবি বলল, নেকামি করো না। এইমাত্র তোমার রুম থেকে আসলাম। কেন কষ্ট দিচ্ছ শুভাকে? ওর কি দোষ? নীল বলল, ও সব বলে দিয়েছে তোমায়। দেখতে তো সহজ সরলই মনে হয়। আর কি দোষ জানতে চাও করেছে ও জানতে চাও? ওর দোষও আমার আর মীরার মধ্যে এসেছে। শুভা প্রকৃত অর্থেই সহজ সরল একটা মেয়ে। ও আমাকে কিছুই বলেনি। একদিন তুমি নিজেও এই মেয়েটার মায়ে পড়ে যাবে, দেখে নিও। হা 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 হা। তাই নাকি? এটা তোমার ভুল ধারণা ভাবি। তুমি বিয়ে করা বউকে এত কষ্ট দিচ্ছ, এটা যদি মীরাকে জানায় তখন? ভাবি, তাহলে তা হবে চরম ভুল। আর এর ভয়ঙ্কর ফল ভোগ করবে ওই মেয়ে, যার জন্য দায়ী থাকবে তুমি। রাগে দাঁতে দাঁত চেপে নীল বলল। নীল শোনো। নীল। নীল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীল গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে গেল। অনেকদিন কাজের জন্য ক্যাম্পাসে আসা হয় না। ক্যাম্পাসে ঢুকতেই দেখে রিয়াদ, নিঝুম, রোদেলি, মুন্না, মোহিত সবাই বসে আড্ডা দিচ্ছে। রোদেলিকে ওদের সাথে দেখে ভয় পায়। রোদেলি আবার ওদের বলে দিল না তো সব। নীলকে ওদের দিকে আসতে দেখে মোহিত নীল নীল বলে আওয়াজ দিল। রিয়াদ বলল, কিরে হিরো, এত দিন পর মনে পড়লো আমাদের। আরে তেমন কিছু না, জানিসই তো বাবার ব্যবসার কাজে এখন আমাকে ভাইয়ার সাথে হেল্প করতে হয়। নিঝুম বলল, ওসব কিছু না, আসল কথা তো লুকোচ্ছিস। নীল বলল, কি বলতে চাচ্ছিস? ঘাবড়ে যায় নীল। রোদেলি বলল, আরে নীল, ওরা তোর সাথে মজা করছে, তোকে ইচ্ছে করে নার্ভাস করে দিচ্ছে মীরার সামনে। নীল বলল, মীরার সামনে মানে? মোহিত বলল, মানে মীরা এখন ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে। নীল পেছনে তাকাতেই দেখে মীরা দাঁড়িয়ে আছে। নীলের তাকানো দেখে সবাই হো হো করে হেসে দেয়। নীল বলল, শালা, তোরা দিন দিন বদের হাড্ডি হয়ে যাচ্ছিস। তোদের জন্য এখনই হার্ট অ্যাটাক হতো। হঠাৎ নীলের হাত ধরে মীরা টেনে নিয়ে যায় সবার সামনে থেকে। খালি ক্লাসে নিয়ে এসে জড়িয়ে ধরে নীলকে মীরা। নীল মীরার মাথায় হাত রাখতেই বুঝতে পারে মীরা কাঁদছে। এই মিরু, কি হয়েছে তোর? কাঁদছিস কেন পাগলি? মুখ উঁচু করে থুতনি ধরে বলে নীল। মীরা বলল, নীল, তোকে ছাড়া আমি বাঁচব না রে। বিশ্বাস কর, কানাডা যাওয়ার পর প্রতিটা দিন আমি তোকে, শুধুমাত্র তোকে নিয়ে ভেবেছি। খুব মিস করেছি রে। এখন আমি বুঝতে পেরেছি তোকে ছাড়া আমার জীবন তুচ্ছ। নীল বলল, আমার জীবনও তোকে ছাড়া তুচ্ছ, মূল্যহীন। মীরার চোখের পানি মুছিয়ে বুকে জড়িয়ে নেবে তখনই ক্লাসরুমের বাইরে কারো পায়ের শব্দ পেয়ে দূরে সরে দাঁড়ায়। মোহিত বলল, লাভ বার্ডকে ডিস্টার্ব করলাম মনে হয়। বুঝতেই তো পারছিস সব, তাহলে কেটে পড়। আর হ্যাঁ, আমাদের দুজনের মাঝে তোকে কি সবসময় আসতেই হবে? মোহিত বলল, রিল্যাক্স দোস্ত, রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। তোদের মাঝে আমি কেন আসতে যাব? কি রে, কি বলছে মীরা এসব? মীরা বলল, নীল, এসব কি বলছিস? মিরু, তুই চুপ কর। তুই জানিস না মোহিতের আসল মোটিভ। জানলে তুইও এমন করতি। মোহিত বলল, হোয়াট শোরং হুইচ ইউ ভাল। আমার মোটিভ মানে, কি বলছিস তুই? মীরা বলল, নীল, কি শুরু করলি? প্লিজ সিন ক্রিয়েট করিস না। বলেই টানতে টানতে বাইরে নিয়ে যায়। কি হয়েছে রে তোর? মোহিতের সাথে মিসবিহেভ কেন করলি? তুই জানিস মোহিত তোকে লাইক করে? মীরা বলল, হ্যাঁ জানি তো, সেই ছোট্ট বেলা থেকে। মোহিতের বোন মুনা বলেছিল। তাতে কি? তাতে কি মানে? এই তুই শুধুই আমার। মীরা বলল, যাহ বাবা, আমি কি বলেছি আমি মোহিতের? আরে ও তো আমাকে বন্ধু হিসেবে লাইক করে। নীল বলল, মিরু, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মুড এমনিতেও খারাপ, তার উপর তোর এসব ফালতু কথা শুনে আরো খারাপ লাগছে। নীল রেগে ফোসফাস করতে লাগলো। মীরা বলল, ওকে ওকে আমার পাগলটা। আর বলবো না, এই দেখ কান ধরছি, বলেই নীলের কানে হাত দিল। নীল মীরার হাত ঘুরিয়ে মুচড়ে ধরে খুব কাছে নিয়ে আসলো মীরাকে। নীলের প্রতিটি নিঃশ্বাস মীরার বুকের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিচ্ছে। না চাইতেও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নীলের নিঃশ্বাসের শব্দ যেন আরো কাছে আসছে মীরার। মীরা খেয়াল করে নীলের ঠোঁট দুটো ক্রমশ মীরার ঠোঁটের দিকে আসছে। মীরা নার্ভাস হয়ে পড়ে চোখ বন্ধ করে ওড়নার আঁচলে হাত মুঠ করে রাখে।
বাইরে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়ে যায়। এক পশলা হিমেল বৃষ্টি ছুঁয়ে যায় নীল আর মীরাকে। শিহরণ জাগিয়ে দেয় মীরার সমস্ত শরীরে। নীল যেই না মীরার ঠোঁটের পরশ নেবে, অমনি দুচোখে শুভার অশ্রুসজল মুখটা ভেসে ওঠে। এক ঝটকায় ছেড়ে দেয় মীরাকে। মীরা খুব লজ্জিত হয় নীলের এমন আচরণে। তারপর দৌড়ে চলে যায়। নীল পেছনে থেকে মীরা ডাকতে গিয়েও থেমে যায়। শুভা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কেন যেন বৃষ্টিকে খুব ভাগ্যবতী মনে হয় শুভার। কেননা বৃষ্টি তার সকল দুঃখ কষ্ট অবাধে জড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। কিন্তু শুভা তো পারছেন না ওর দুঃখ কষ্টগুলো কাউকে বলতে। আজকে কেন জানি খুব ভিজতে ইচ্ছা করছে শুভার। নিজের বেখেয়ালি মনে নীলের শখের বাগানের দলনায় বসে ভিজতে থাকে শুভা। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ রেখে বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করতে থাকে। নীল বৃষ্টির মধ্যেই গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে। নিজের কাজেই নিজের রাগ হয়। মিরু ওর কারণে আজ কষ্ট পেয়েছে। আসার সময় একটা কথাও বলে নাই নীলের সাথে। বাড়ির ভেতর ঢুকতে যাবে তার আগেই দেখে কেউ দলনায় বসে ভিজছে। কৌতূহল নিয়ে সামনে এগোতে দেখে শুভা আকাশপানে চোখ বন্ধ করে বসে বসে ভিজছে। নীল মনে মনে বলল, আজ ওর কারণে মিরুকে কষ্ট দিলাম। বৃষ্টিতে আনন্দ করা বের করছি তোর। খুব আনন্দ লাগছে তাই না? পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় শুভা। উঠে দাঁড়াতেই নীলকে সামনে দেখতে পাই। বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে গেছে শুভা। নীলের চুল বেয়ে টপটপ করে জল পড়ছে। শুভা বিভোর হয়েছে এরয়। জীবনে স্বপ্নেও ভাবেনি এমন সুদর্শন সুপুরুষ ওর মতো এতিম আর গরিব মেয়ের স্বামী হবে। বিয়ের আসরে প্রথম নীলকে দেখে প্রেমে পড়ে যায় শুভা। নীলের ঝাঁকনিতে ঘোর ভাঙে শুভার। নীল বলল, আমার ভেতরে আগুন লাগিয়ে খুব তো ঠান্ডা হচ্ছিস বৃষ্টির পানিতে তাই না? শুভার বাহু ধরে খুব জোরে চাপ দিয়ে বলল কথাগুলো। নীলের হাতের চাপে খুব ব্যথা পায় শুভা। শুভা বলল, আহ ব্যথা লাগছে। নীল বলল, আমার জীবনে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছিস তাই না? সব জায়গাতে কেন দেখি তোকে? কেন বল কেন? তোকে কষ্ট দিলে কেন মনে হয় পাপ করছি? কি হোস তুই আমার? শুভা ব্যথায় কোকড়াতে থাকে। মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না নীলের রাগ দেখে। নীল খেয়াল করে দেখল শুভার চোখ ব্যথায় লাল হয়ে আছে। চোখ থেকে দৃষ্টি সরাতেই শুভার গোলাপি ঠোঁট আকৃষ্ট করে নীলকে। ভিজা শরীরে শুভাকে মীরা ভেবে ঘোরের মধ্যে চলে যায় নীল। নীল বলতে লাগলো, মীরা তোকে আর কষ্ট পেতে দেবে না। তাই শক্ত করে নিজের ঠোঁট দুটোকে ওর ঠোঁটে চেপে ধরে। তারপর অনেকক্ষণ ধরে ঠোঁটের স্বাদ নেয়। নীল ঠোঁট ছাড়াতেই সামনে দেখে শুভার মুখ। তারপর এক ঝটকায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শুভাকে। নিজের ঠোঁটে হাত দিয়ে দ্রুত পায়ে ওই জায়গা থেকে চলে যায়।